নমস্কার, কথা টিভির পক্ষ থেকে আমি সুদীপ পাকরাশি। আজ আপনাদের সামনে বলতে বসেছি আর এক মহা সংকটের কথা। আপনারা জানেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ, সেই নিয়ে বিশ্ব জুড়ে নানা রকমের সমস্যার সংকটের মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে, যার প্রতিফলন গ্যাস নিয়ে প্রবল সংকটে ভারতের মানুষ ভুগছে। কিন্তু এর পাশাপাশি নিঃশব্দে আর এক মহা সংকটের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, তা হলো জল নিয়ে সংকট। আগামী ২০-২২ বছরের মধ্যে পৃথিবীর বহু দেশ, যার মধ্যে ভীষণভাবে রয়েছে ভারত, তারা তীব্র জল সংকটের মধ্যে পড়তে চলেছে। যে জল সংকট আমাদেরকে ভীষণ কষ্টের মধ্যে ফেলে দিতে পারে, বিপর্যস্ত করে দিতে পারে, এবং সেই নিয়ে আজ আমার ছোট্ট প্রতিবেদন। বিশ্বজুড়ে জলের মহা সংকট, ভারতে আরও তীব্র। বিশেষজ্ঞরা বলছেন বিপন্নতা আরও বাড়বে আগামী ২০-২২ বছরে। একটা উদাহরণ আমাদের সামনে আছে, যোশীমঠ। হিমালয়ের পাদদেশে থাকা এই শহরের মাটি ক্রমশ বসে যাচ্ছে, শহরটা ক্রমশ মাটির নিচে চলে যাচ্ছে। তথাকথিত সভ্য উন্নত মানুষের, বিশেষত দেশ বা রাজ্যের শাসনভার যে মানুষদের হাতে রয়েছে, তাদের হুঁশ ফিরছে কিনা সন্দেহ। অত্যন্ত দ্রুত গতিতে চলছে পরিকল্পনাহীন এবং নিয়ন্ত্রণহীন নগরায়ন, যার পোশাকি নাম অগ্রগতি। তারই সৌজন্যে আজ জল গভীর সংকটে। গোটা দেশের ছবিটা একই রকম। রিয়েল এস্টেট কোম্পানিগুলোর অপরিসীম লোভের প্রতিফলনে ব্যাপকভাবে চলছে নির্মাণ কাজ, আর তার ফলে ধ্বংস হয়ে যাচ্ছে ইকোসিস্টেম। এদের লোভে মদদ দিচ্ছে দেশ চালানোর ক্ষমতায় থাকা মানুষরা। বিশেষজ্ঞদের অনুসন্ধান অনেকদিন আগেই ভবিষ্যৎবাণী করে দিয়েছে, সিমলার হালও একই অবস্থায় চলে যাবে। সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে ২০৫০-এ ভারত তীব্র জলকষ্টে ভুগবে। ২০২৩-এ সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের দেওয়া ওয়ার্ল্ড ওয়াটার ডেভেলপমেন্ট রিপোর্টে লেখা হয়েছে এই জলকষ্টের কথা। এশিয়ার প্রায় ৮০% মানুষের জলের অভাব বেড়ে যাবে ২০৫০-এ। রিপোর্টে এশিয়ার ৩টে দেশের কথা বিশেষভাবে লেখা হয়েছে, ভারত, চীন আর পাকিস্তান। আলাদাভাবে বলা হয়েছে চীনের উত্তর পশ্চিম অঞ্চল বিশালভাবে ক্ষতিগ্রস্ত হবে জলকষ্টে। তাহলে কি শুধুই পরিকল্পনাহীনভাবে নগরায়নের প্রতিফলন? না, বিশ্বায়নের নামে শহরায়ন বা নগরায়ন যে ব্যবসায়ী সমাজ করছে, তাদের মস্তিষ্কে সৃষ্টি হচ্ছে কৃত্রিম জলসংকট তৈরি করার। বিশেষজ্ঞরা নিশ্চিত, আধুনিক সভ্যতার নামে এই প্রয়াস আসলে প্রফিট ফোকাসড কর্পোরেটাইজেশন। বেনিয়ার ব্যবসা আর শাসকদের ইন্ধন, দুয়ের ফল এই জলসংকট। দেশ জুড়ে জলের দূষণে ভারতে প্রত্যেক দিন ২,০০০-এরও বেশি মানুষ মারা যাচ্ছেন। অসুখটার নাম সবাই জানেন, ডায়রিয়া। কিন্তু তাতে বেনিয়াদের কিছু যায় আসে কি? বিশিষ্ট পরিবেশবিদ বন্দনা শিবা জানাচ্ছেন, গত ৪০ বছরে ভারতে জল ভীষণভাবে লাঞ্ছিত হয়েছে। সৌজন্যে বিশ্বায়ন, নগরায়ন, নিত্য নতুন শিল্পের প্রবেশে সভ্যতার উন্নয়ন, কিন্তু নিঃশব্দে হয়ে চলেছে প্রযুক্তির চূড়ান্ত অপব্যবহার। বন্দনা শিবার ব্যাখ্যায় ভারতে জলসংকটের সূত্রপাত কিন্তু সবুজ বিপ্লবের সঙ্গেই। নদীগুলোর ওপর তৈরি করা হয়েছিল একাধিক বাঁধ, আর বাঁধ মানেই নদীর অকাল মৃত্যু। ডাউনস্ট্রিমে সেই নদীর অস্তিত্বহীন হয়ে পড়া, তার সঙ্গে অতিরিক্ত পর্যায়ে ভূগর্ভস্থ জল মাটি খুঁড়ে বার করা। নাসার অনুসন্ধান ভবিষ্যৎবাণী করে দিয়েছে বেশ কিছুদিন আগেই, দেশের উত্তর পশ্চিম অঞ্চল মানে পাঞ্জাব হরিয়ানা কিন্তু অদূর ভবিষ্যতে মরুভূমিতে রূপান্তরিত হয়ে যাবে। বন্দনা শিবা আরও এক জ্বলন্ত উদাহরণ সামনে এনেছেন। গত ১৫ বছরে ভারতে শিল্পের অগ্রগতির নামে কি হয়ে চলেছে দেখুন। পেট্রোকেমিক্যাল শিল্প, অ্যালুমিনিয়াম শিল্প, ইস্পাত শিল্পের বাড়বাড়ন্ত,
এই অগ্রগতির উল্টো দিকে কি হচ্ছে? প্রত্যেকটা নদী নিঃশব্দে মরে যাচ্ছে। বন্দনা শিবা যমুনার একটা উদাহরণ দিয়েছেন। 20 বছর আগেও এই নদী বহমান ছিল, আজ সেখানে শুধুই রাসায়নিক বর্জ্য। নদীর চেহারা একটি বড় আবর্জনাময় ড্রেনের মতো। শিল্পজাত টক্সিন ও নানা রকমের রাসায়নিক বর্জ্য মাটিতে প্রবেশ করছে বলে ভূগর্ভস্থ জলের দূষণও বেড়ে যাচ্ছে। মনে পড়ে 2019-এর গ্রীষ্মে চেন্নাই শহরের প্রায় মরুভূমি হয়ে যাওয়ার খবর। শহরে রয়েছে 4টে বিশাল হ্রদ, পুন্ডি, চোলাভরম, রেড হিলস আর চেম্বারাবাক্কম। এই 4 হ্রদের জল সরবরাহেই চেন্নাইয়ের মানুষ বেঁচে থাকেন। প্রায় শুকিয়ে গিয়েছিল হ্রদগুলো। শহরের কলগুলোয় বন্ধ হয়ে গেছিল জল পড়া, স্কুল বন্ধ করে দিতে হয়েছিল। ন্যূনতম জলের অভাবে শহরের প্রায় সমস্ত রেস্তোরাঁ, হোটেল বন্ধ হয়ে গেছিল। অবস্থা এত সঙ্গীন হয়ে পড়েছিল যে পুলিশকে হ্রদগুলোর চারপাশে অন্যান্য ছোট পুকুরগুলোর পাশে নিরাপত্তা মোতায়েন করতে হয়। রাজ্য সরকারকে জলের যোগান দিতে প্রত্যেক দিন 1 কোটি লিটার জল বাইরে থেকে কিনতে হচ্ছিল। চেন্নাই মেট্রোপলিটন ওয়াটার সাপ্লাই অ্যান্ড সিওয়ারেজ বোর্ডের ট্যাঙ্কারগুলোর খুব খারাপ অবস্থা হয়েছিল। খরার দাপটে বেসরকারি ট্যাঙ্কার আনতে হয়েছিল, আর সেই সুযোগে বেসরকারি সংস্থার ট্যাঙ্কারগুলো অবাধে লুট করেছে মানুষের টাকা। প্রচুর দামে তারা জল বিক্রি করেছিল। নিম্নবিত্ত মানুষের মাস মাইনের টাকার অর্ধেকই চলে গিয়েছিল শুধু জল কিনতে। মহাসংকটের পেছনের কারণ যে খোঁজা হয়নি তা কিন্তু নয়। মাত্র 2 বছর বৃষ্টির তুলনামূলকভাবে কম হওয়ায় এত বিপত্তি হতে পারে? বিশেষজ্ঞদের মনে হয়েছিল সেটা নয়। লাগামহীনভাবে মাটির নিচে জল বার করে দেওয়া, ব্যাপকভাবে দখল নিয়ে ফেলা এবং নিষেধের তোয়াক্কা না করে নির্দয়ভাবে কংক্রিট নির্মাণ, সেটাই ছিল জলের ওই মহাসংকটের অন্যতম কারণ। বস্তুতান্ত্রিক সুখের খোঁজে মানুষের এই দৌড় কিন্তু আসলে ধ্বংসেরই দিকে। জলকে মহাসংকটে ফেলে মানুষ নিজেই কিন্তু ক্রমশ অসহায় হয়ে পড়ছে। বিশেষজ্ঞরা একই সঙ্গে জানিয়েছিলেন, বর্ষার জলকে ধরে রাখার গাফিলতিও একটা বড় কারণ ছিল 2019-এর সেই চেন্নাইয়ের শুকিয়ে যাওয়া। সেই জলাধারগুলোর কোনো মেনটেনেন্স ছিল না। প্রশাসনের গাফিলতিতে চেন্নাই কেন মরুভূমি হবে না? টিভি চ্যানেলগুলো সারাদিন ধরে চেন্নাইয়ের শুকিয়ে যাওয়া দেখিয়েছিল, অথচ অদ্ভুতভাবে তাদের মনে হয়নি পেছনের সত্যিটাকে খুঁজে বার করার চেষ্টা করতে। একই অবস্থা দিল্লিও। সম্প্রতি দিল্লি এমন একটি শহর যেখানে জনসংখ্যার বিস্ফোরণ হয়ে গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্থকষ্টে ভোগা মানুষরা কিন্তু দিল্লিতে ঘাঁটি গড়ার চেষ্টা করছেন, কলকাতারই মতো। কোনো রকমে একটা ব্যবসা বা একটা চাকরি পেয়ে যদি একটু ভালো থাকা যায়। ইন্টারন্যাশনাল জার্নাল অফ আরবান সাস্টেনেবল ডেভেলপমেন্ট একটি পরিবেশ সংক্রান্ত জনপ্রিয় ম্যাগাজিন। সেখানে 2 গবেষক লেখক অরিন্দম ঘোষ আর দ্রুতি গাংওয়ার খুঁজে বার করেছেন দিল্লিতেও তৈরি হওয়া জল সংকটের কারণ। দিল্লি শহরের জন্য বরাদ্দ জলের যা পরিমাণ, সেটাই শহরের বাসিন্দাদের সরবরাহ করা হয়। সেটা কতটা না, দিল্লি জল বোর্ড সরবরাহ করে 835 মিলিয়ন গ্যালন জল। প্রত্যেক দিন প্রয়োজন হয় 913 মিলিয়ন গ্যালন জলের। প্রত্যেক দিন থেকে যায় 88 মিলিয়ন গ্যালন জলের অভাব। নগরায়নের বৃদ্ধি এবং জমির ব্যবহারের মাত্রা দ্রুত বেড়ে যাওয়ায় দিল্লি এনসিআরে জলের হাহাকার ক্রমশ বেড়ে যাচ্ছিল, এখনও বাড়ছে। দিল্লির এনসিটি সরকারের প্ল্যানিং ডিপার্টমেন্টের মাথায় একটা বুদ্ধি এসেছিল, সেটা হচ্ছে আরও মাটি খুঁড়ে জল বার করা। কিন্তু গবেষকরা বলেছিলেন তাতে ভূগর্ভস্থ জলের অবস্থা আরও খারাপ জায়গায় চলে যাবে। সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড দিল্লি শহরের উত্তর পশ্চিম, দক্ষিণ পশ্চিম
এবং দক্ষিণের জেলাগুলোতে মাটির নিচে জলের বেহাল অবস্থার কথা কিন্তু আজ নয়, 10 বছর আগে বলে দিয়েছিল। জল সংকট কিন্তু শুধু দিল্লি বা চেন্নাই নয়, ভারতের আরও অনেক শহরে তীব্রভাবে বাড়ছে। 2018-এ নেচার সাস্টেনেবিলিটি অনলাইন জার্নালে বিজ্ঞানী রবার্ট ম্যাকডোনাল্ড আর তার সহযোগীরা একটা প্রজেক্ট বানিয়েছিলেন। তাতে লিখেছিলেন 2050-এর মধ্যে মাটির নিচের জলের সংকট এমন জায়গায় যাবে যে জয়পুর পৃথিবীর 2 নম্বর শহর হয়ে যাবে। প্রথম শহরটির নাম কি? লস অ্যাঞ্জেলেস। সেই তালিকায় চেন্নাই ছিল 20 নম্বর স্থানে। 2 বছর পর মানে 2020-তে আরও একটা স্বেচ্ছাসেবী সংস্থা ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার জার্নাল ভারতের 30টা শহরের কথা লিখল যারা তীব্র জলকষ্টে ভুগবে 2050-এর মধ্যে। এই 30-এর মধ্যে জয়পুরের সাথে আছে ইন্দোর, অমৃতসর, পুনে, শ্রীনগর, মুম্বাই, কোঝিকোড়, বিশাখাপত্তনম এবং কলকাতা। দেশের সর্বস্তরের শাসকদের শিক্ষা নেওয়ার সময় কি আসেনি? যুদ্ধকালীন তৎপরতায় জলকে সংকটজনক অবস্থা থেকে বাঁচানোর চেষ্টা করার সময় কি আসেনি? সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের করা গবেষণা বলছে দেশে মাটির নিচে যে পরিমাণ জল রয়েছে তাতে ভারতের 48% অঞ্চলের মানুষ জল পেয়ে থাকেন। তার মধ্যে রয়েছে দেশের 7টা জনবহুল গুরুত্বপূর্ণ শহর। ভারতে এক কথায় ভূগর্ভস্থ জলের স্তর কিন্তু বিপজ্জনকভাবে গত 2 দশকে নেমে গেছে এবং আরও নামছে। বন্দনা শিবাও একই কথা বলছেন। জলের মহাসংকট কিন্তু গৃহযুদ্ধ লাগিয়ে দিতে পারে দেশের একাধিক প্রান্তে। মনে নেই রাজস্থানে 5 বছর আগে মারা গিয়েছিলেন 5 কৃষক এই জলেরই যুদ্ধে। স্থানীয় প্রশাসন চাইছিল জলের ট্যাঙ্কারগুলোকে শহরে নিয়ে যেতে হোটেলগুলোর জন্য। রাজস্থানে যেহেতু পর্যটন শিল্প মানুষের অন্যতম জীবিকা, সেই কারণে। আর কৃষকদের দাবি ছিল তাদের চাষের জমিতে ওই জল প্রয়োজন। সেই নিয়ে পরিস্থিতি এত গুরুতর হয়েছিল যে গুলি চালাতে হলো পুলিশকে। 5 জন মারা গিয়েছিলেন। বন্দনা শিবা বলছেন সরকার যদি এখনও এ বিষয়ে জেগে ঘুমিয়ে থাকে তাহলে জলের জন্য হাহাকার করা মানুষ কিন্তু নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেবে। আর জলের সংরক্ষণ, সেখানেও রাজস্থানের মানুষদের দেখে শেখার কথা বলছেন বন্দনা। বলেছেন ওদের গঙ্গা নেই কিন্তু জীবন আছে। গঙ্গার উপত্যকা জুড়ে থাকা মানুষরা দেখে শিখুক রাজস্থানের ঘরে ঘরে মানুষ কিভাবে জল সংরক্ষণ করে। আর প্রফিট ফোকাসড কর্পোরেটাইজেশন, দারফুরে চাঁদ হ্রদের দিকে তাকান, শুকিয়ে যাচ্ছে ওই জল। অঞ্চলের স্থায়ী কৃষক এবং মেষপালকদের জন্যই ওই হ্রদের জল শুকিয়ে যাচ্ছে বলে বিজ্ঞানীদের বক্তব্য। সেই নিয়ে প্রশাসন এবং সরকারের রাজনীতির কথাও প্রকাশ্যে এসেছে। সরকার বলছে না জলের ব্যবহার কমাতে, বরং ওই অঞ্চলের মানুষকে বলছে মিলেটের চাষ করতে। মিলেট মানুষের পুষ্টির কাজে লাগবে। আর এই স্থানীয় প্রশাসনের পেছনেই রয়েছে স্থানীয় ব্যবসায়িক দল, যাদের এখনও জল সংরক্ষণের প্রয়োজন হয়নি। হবে যখন জলের হাহাকারে ওদের ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। ইচ্ছাকৃতভাবে জলের আর কৃত্রিম অভাব ওরা সৃষ্টি করবে না। আমার এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর কথা টিভিকে উৎসাহিত করতে প্লিজ সাবস্ক্রাইব করবেন।